একটা হাসি খুশি সুন্দর সম্পর্কের মাঝে যেদিন অপারগতা নামক একটা ভয়াবহ সত্য ঢুকে পড়ে, সেদিন সেই সম্পর্ককে যেন বিদায় জানানো ছাড়া আর কোনো উপায় থাকে না। দুজনের জাত এবং ধর্ম আলাদা বলে সমাজ কখনোই তাদেরকে মেনে নেয়নি, যেখান থেকেই দুজনের জীবন মোড় নেয় দুটো আলাদা দিকে। পার হয়ে যায় অনেকগুলো বছর, কিন্তু ভাগ্যের পরিক্রমায় দুজনের তকদিরে আবারও দেখা হওয়াটা বাধ্যতামূলক ছিল। কিন্তু সেটা যে দুজনের মধ্যে বিশাল এক অপারগতার তৈরি করবে, এটা তারা জানতো না। এমনই এক কনসেপ্টের ওপর হইচইতে ভারতীয় বাংলা একটা চমৎকার ওয়েব সিরিজ রিলিজ পায়। বঙ্গভঙ্গের পরবর্তী সময়ে শরৎচন্দ্রের লেখা একটা বিখ্যাত উপন্যাস পরিণীতার ওপর তৈরি করা হয়েছে এই সিরিজটা। আর আজকে সেই গল্পটাই আপনাদেরকে শোনাতে চলেছি। তাহলে সময় নিয়ে বসে পড়ুন আর চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পটা আজ থেকে অনেক বছর আগের। সময়টা তখন 1908 সাল, অর্থাৎ ভারতবর্ষের প্রথম বঙ্গভঙ্গ সম্পন্ন হওয়ার 3 বছর পরের সময়। ভারতের মুঙ্গের নামক একটা শহরের রেল স্টেশনকে দেখানো হয়। সেখানে এই ব্যক্তি হলেন শেখর। পেশায় সে একজন স্বনামধন্য উকিল। আজকে সে কলকাতায় যাওয়ার জন্য স্টেশনে এসেছে। তবে বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল, তাই পুরো স্টেশনে তেমন কোনো মানুষজন নেই। তাছাড়াও সে এসেছিল বিকালবেলার ট্রেন ধরতে, কিন্তু স্টেশন মাস্টার তাকে জানায় আজ বিকালের ট্রেন নাকি ক্যান্সেল হয়ে গিয়েছে, তাই তাকে রাত 8:30টার ট্রেন ধরতে হবে। যা শুনে শেখর কিছুটা বিরক্ত হয়। সেই স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে যে ওয়েটিং রুমটা কোথায়, কিন্তু সেখানে সে বলে যে পুরুষদের ওয়েটিং রুমে যাওয়া যাবে না, সেখানে নাকি ছাদের মেরামত চলছিল, তাই বৃষ্টির পানিতে সেই ঘর নষ্ট হয়ে আছে। তাই পরবর্তীতে স্টেশন মাস্টার তার লাগেজগুলোকে লেডিস ওয়েটিং রুমে রেখে আসে। আর শেখর রেললাইনের পাশে প্ল্যাটফর্মে পায়চারি করতে শুরু করে আর একটা সুন্দর গান ধরে। তবে তার কথাগুলোর মধ্যে বোঝা যায় কোনো এক সময় তার জীবনে খুব সুন্দর কিছু স্মৃতি ছিল। কি জানতে চান সেই সম্পর্কে? তাহলে চলুন বর্তমান থেকে সরে গিয়ে 5টা বছর পেছনে চলে যাই। মেয়েটাকে দেখছেন, তার নাম ললিতা। আর ওই সময়টাতে শেখরের সাথে ললিতার খুব সুন্দর একটা সম্পর্ক ছিল। হ্যাঁ, প্রেমের সম্পর্ক ছিল। তবে ললিতা ছিল বয়সে অনেক ছোট। আর ওই সময়টাতে আমাদের বর্তমানের মতো নয় যেখানে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। ললিতা সকল কিছুতেই শেখরকে খুবই সম্মান করত। এমনকি শেখর নিজেও ললিতাকে কোনো কিছুতে বাধা দিত না। শেখরের সাথে ললিতার সম্পর্কটা শেখরের বাড়ির কম বেশি সবাই জানত, শুধুমাত্র শেখরের বাবা বাদে। কারণ শেখরের বাবা বলতে গেলে তেমন ভালো মানুষ নয়। এলাকার জমিদার হলেও টাকা পয়সার প্রতি তার অনেক লোভ। তবে শেখর তার বাবার একদম উল্টো। ললিতার বাবা মা নেই। ছোট থেকেই সে তার মামা মামির কাছে বড় হয়েছে, আর তাদের বাড়িটাও বেশি দূরে নয়। আর এভাবেই খুব সুন্দর সময় যাচ্ছিল তাদের মধ্যে। শেখরদের বাড়ির ছাদের সাথে ললিতাদের বাড়ির ছাদের একটা সংযোগ পয়েন্ট ছিল। সেখানে একটা দেওয়াল ভাঙা ছিল, আর ওখান দিয়েই ললিতা সব সময় শেখরের সাথে দেখা করতে যায়। তাহলে চলুন আবার বর্তমানে ফিরে যাই। যদি বর্তমানের কথা বলি, গত 4টা বছর ধরে ললিতা কোথায় আছে, কি করছে, শেখর তেমন কোনো খোঁজখবর রাখে না। এখন এই বিষয়টা কেন, সেটাও সামনে জানতে পারবেন, দেখতে থাকুন। শেখর ওখানকার আশপাশটা ঘুরে ঘুরে দেখছিল। তারপর সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে সে স্টেশনে ফিরে যায়। আর তখনই স্টেশন মাস্টার তড়িঘড়ি করে তার কাছে চলে আসে, বলে আপনার লাগেজগুলো যে লেডিস ওয়েটিং রুমে রেখেছেন সেখান থেকে সইগুলোকে সরিয়ে আনতে হবে। একটা মেয়ে এসেছে, এখন তার যদি অসুবিধা হয় আর যদি সে বিচার দেয় তাহলে কিন্তু আমার চাকরি থাকবে না। শেখর নাকি সেই ওয়েটিং রুমে থাকতে পারবে না, কিন্তু শেখর ওই মেয়েটার কাছে অনুমতি নিতে যাবে। সেখানে থাকার কথা সে জিজ্ঞাসা করবে, তাই সে ওই রুমের বাইরে থেকে ভেতরে ঢোকার অনুমতি চায়। কিন্তু ভেতর থেকে কোনো প্রকার শব্দ আসে না। এক সময় শেখর বুঝতে পারে ভেতরে কেউ নেই, তাই সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু ভুলবশত তার কোটটাকে সে ওখানেই ফেলে আসে। আর যখন তাড়াহুড়োর মধ্যে দিয়ে সে প্ল্যাটফর্মের অন্য পাশে যাচ্ছিল, তখনই সেখানে তার সাথে ওই মেয়েটার দেখা হয়ে যায়, যে মেয়েটা সেই ওয়েটিং রুমে ছিল। আর হ্যাঁ, অবাক করার মতো বিষয় হলো মেয়েটা অন্য কেউ নয়, ললিতা। তার সেই ললিতা যার সাথে 5টা বছর আগে তার মধুর সম্পর্ক ছিল, যে নাকি শেখরের এদিক ওদিক ঘুরে বেড়াতো। হ্যাঁ, এটা সেই ললিতা যে ছিল শেখরের একমাত্র প্রিয়তমা। দুজনেই শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকে, কারো মুখে কোনো প্রকার শব্দ নেই। দুজনেরই যেন সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যেগুলো তাদের তখনকার সময়টাকে মনে রাখার মতো করে রেখেছিল। আর এখান থেকেই ঘটনা আবারও অতীতের সেই সময়টাতেই চলে যায়।
ওই সময়টাতে বাংলার সাথে ইংরেজের খুব বড় রকমের ঝামেলা চলছিল, আর ললিতা সবসময় তার বাংলার পক্ষ নিত। মূলত শুরুতে ললিতা শুধুমাত্র পড়াশোনার জন্যই শেখরের কাছে আসতো, আর ধীরে ধীরে সেখান থেকেই এই সময়টা পর্যন্ত তাদের সম্পর্কটা এগিয়ে এসেছে। বাইরের মিছিল দেখতে পেয়ে ললিতা যখন তাড়াহুড়ো করে নিচে নেমে আসতে থাকে, তখন শেখরের ভাবির সাথে তার দেখা হয়। বলা যায় পরিবারের সবাই মেয়েটাকে তাদের ঘরের বউ করতে চায়, শুধুমাত্র শেখরের বাবার কারণে কখনোই সে বিষয়টাকে সামনে আনা হয়নি। এখন আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি, শেখরের বাবা আর ললিতার মামা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই, অর্থাৎ দূর সম্পর্কের আত্মীয়তার দিক থেকে হলেও ললিতা শেখরদের বাড়ির সকলের সাথে খোলামেলাভাবে কথা বলতে পারে। একদিন বাইরে আন্দোলনের মধ্যে ললিতা বাড়ি ফিরতে গিয়ে আটকে যায়, আর তখন সেখানে শেখর তাকে ওখান থেকে টেনে ঝামেলার মধ্য থেকে বাইরে বের করে আনে। ললিতাকে সেদিন সে অনেক কথা শোনায় সে কেন এখানে এসেছে। আসলে সপ্তাহখানেক আগে শেখর তার কাজের জন্য তার নানির বাড়ির শহরটায় গিয়েছিল। মাঝে মাঝেই তাকে তার কাজের কারণে এদিক ওদিক যেতে হয়, আর ওই সময়টাতে ললিতা খুবই একা সময় কাটায়। কিন্তু আজকে ফিরে এসেই যখন শেখর ললিতাকে এই ঝামেলার মধ্যে দেখতে পায়, তখন তার মাথা গরম হয়ে যায়। তবে একদিন ললিতার মামা শেখরের বাবার কাছে আসে। সে তার বড় মেয়ের বিয়ে দিতে পারছে না, কারণ পাত্রপক্ষ নাকি যৌতুক হিসেবে 7,000 টাকা দাবি করেছে। আর মনে রাখতে হবে এটা 1904 সালের সময়। ওই সময়তে 7,000 টাকা কিন্তু অনেক বেশি। শেখরের বাবা তার সাহায্য করতে রাজি হয়, কিন্তু এর বিনিময়ে বন্ধক হিসেবে তাকে তার ভিটে বাড়ির দলিলপত্র তার কাছে জমা রাখতে হবে। যদি সে 7,000 টাকা ফেরত দিতে না পারে, তাহলে তাকে তার ভিটে বাড়ির মায়া ত্যাগ করতে হবে। আর ললিতার মামা তাই করে। তবে এই বিষয়টাতে শেখরের বড় ভাই কেমন যেন ভেতরে ভেতরে অসম্মতি রাখে, আর তার বাবা এতটা লোভী সে মানতেও পারে না এটা। তবে কিছু করার নেই, বাবার বিরুদ্ধে সে যেতে পারবে না। আর এখান থেকেই শুরু হয় সমস্যা। পার হয়ে যায় কয়েকটা মাস। ললিতার সেই বড় বোনের বিয়ে হয়ে গিয়েছে অনেক দিন হয়, কিন্তু এখনও পর্যন্ত ললিতার মামা শেখরের বাবার সেই টাকা পরিশোধ করতে পারেনি, যার কারণে মাঝে মাঝেই শেখরের বাবা তাকে পথে ঘাটে হেনস্থা করতে শুরু করে। এভাবে ধাপে ধাপে আরও একটা বছর পার হয়ে যায়। এই সময়টার ভেতরে শেখরের বাবা ললিতার মামাকে অনেকবার জেরা করেছে, তার ওপর দিয়ে সেই টাকার সুদ বেড়ে যাচ্ছিল। আর তখনই গল্পে একটা নতুন চরিত্র এসে ঢুকে পড়ে। এই ছেলেটার নাম গিরিন, ললিতার মামার এক দূর সম্পর্কের আত্মীয়। আর টাকা পয়সার দিক থেকেও গিরিন এর পরিবার বেশ ভালোই স্বাবলম্বী। এমনকি সে একদম শুরু থেকেই ললিতাকেও পছন্দ করে এসেছে। কখনো মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু ললিতার মামা সেটা জানে যে গিরিন ললিতাকে পছন্দ করে। আর সেই সময়টাতে সেই 7,000 টাকার জন্য ললিতার মামা কয়েকবার যে শেখরের বাবার কাছে হেনস্থা হয়েছে, এটা গিরিন দেখতে পায়। আর এ বিষয়টায় তার খারাপ লাগে, তাই ললিতার মামার হয়ে গিরিন শেখরের বাবার সেই ঋণটা পরিশোধ করে দেয়। আর ওই সময়টাতে শেখর তার কাজের কারণে আবারও তার মায়ের সাথে তার নানা বাড়ি ছিল, যেখানে একদিন শেখর তার ভাবির একটা চিঠি পায়। আর চিঠিটায় যা লেখা ছিল সেটা জানতে পেরে শেখর ঠিক তার পরদিনই তার বাড়ি ফিরে আসে। আর সেখানে জানতে পারে যে ললিতার মামা নাকি গিরিনের সাথে ললিতার বিয়ে ঠিক করেছে। আর এই কথাটা শুনে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার কিছুক্ষণ পর ললিতা শেখরের সাথে দেখা করতে আসে। তাকে সে সমস্ত কিছু খুলে বলে যে কিভাবে কি হয়েছে, কিন্তু শেখরের মধ্যে কেমন যেন একটা অভিমানের পাহাড় জমে গিয়েছে। সে ললিতার কথাগুলো শুনে যেন একদম নিজের মধ্যকার রাগটাকে আরও বাড়াতে শুরু করেছে। আসলে এখানে আরও একটা ঘটনা ঘটেছে, যেটা হলো ললিতার মামা এই ঘটনার পরে নাকি ব্রাহ্মণ গ্রহণ করেছে। আর বিষয়টা নিয়ে আমি বিস্তারিত বলতে না পারলেও ওই সময়টাতে জাতপাত নিয়ে অনেক ভেদাভেদ ছিল। ললিতার মামা কী কারণে এই কাজটা করেছে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়, তবে তার এই কাজের কারণে গ্রামের জমিদার হিসেবে শেখরের বাবা তাদের ওপর বেশ ক্ষিপ্ত। এমনকি গ্রামের অন্যান্য মানুষেরাও তাদেরকে এক ঘরে করে দেওয়ার কথা বলছে। আর তার মামার এই সমস্ত কাজে ললিতা কেন তার বিরোধিতা করলো না, কেন তার মামার সিদ্ধান্তের বিরুদ্ধে সে কথা বলল না, এজন্য তার বড়ই অভিমান জমে গিয়েছে। একসময় শেখর তাকে বলে ওঠে, তুমি কি বুঝতে পারছো না, তোমার মামা তোমাকে বিক্রি করেছে, 7,000 টাকার বিনিময়ে সে তোমাকে গিরিনের কাছে বিক্রি করেছে। যা শুনে ললিতা তাকে তখনই থামিয়ে দেয়, কারণ তার মামা তার কাছে নিজের বাবার মতোই ছিল। ছোট থেকে তাকে বড় করেছে, তাকে নিয়ে কেউ এমন কথা বলবে এটা সে মানতে পারছিল না। আসলে গিরিন নতুন কেউ নয়, পূর্বের সময়টাতেও মাঝে মাঝেই গিরিন ললিতাদের মামা বাড়ি বেড়াতে আসতো। গিরিনের নানু বাড়ি তাদের এই গ্রামেই।
আর একদম সেই শুরুর সময় থেকেই যদি কোনো কারণে ললিতা গিরিনের সাথে কথা বলতো তাহলে শেখরের মন মেজাজ খারাপ থাকতো, কারণ শেখর নিজেও ওই সময়টাতে উপলব্ধি করেছে যে গিরিন ললিতাকে কিছুটা পছন্দ করে। আর আজকে যখন ললিতার মামা সেই গিরিনের সাথে ললিতার বিয়ে ঠিক করেছে, এমনকি এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেখানে ললিতার ওপর তার এত রাগ হয়েছে। এরপর থেকেই তাদের কথাবার্তা একদম পরিবর্তন হয়ে যায়, কারণ ললিতা না পারছে তার মামার কাছে গিয়ে কিছু করতে, আর এদিকে শেখর না পারছে তার বাবার সাথে কথা বলে কিছু করতে, কারণ এখন তাদের ধর্ম আলাদা। দুদিক থেকেই কেমন যেন এক অপারগতা চলে এসেছে। কিছুদিন পর শেখর তার কাজের কারণে শহর ছেড়ে আবারও বাইরে চলে যাচ্ছে, আর যাওয়ার আগে ললিতাকে সে নিজের আলমারির চাবিটা দিয়ে যায়। এই চাবিটার একটা কপি সবসময় ললিতার কাছে থাকতো। ললিতার যখন যা টাকা দরকার হতো তখন শেখরের আলমারি থেকেই সে নিত। বলা যায় দুজনে বিয়ের আগে থেকেই নিজেদেরকে স্বামী স্ত্রী হিসেবেই মেনে নিয়েছে। আর কিছুদিন আগে নাকি ললিতা সেই চাবিটাকে হারিয়ে ফেলেছে, এজন্য চলে যাওয়ার আগে শেখর তাকে নিজের আসল চাবিটাই দিয়ে যায়। তবে তাদের কথার মধ্যে এখন খুব অপারগতা। শেখর নিজের মনের মধ্যে এক সংশয় নিয়ে যাচ্ছে, তার ফিরতে কয়েক মাস সময় লাগতে পারে। ফিরে এসে ললিতাকে সে পাবে তো? আর ললিতাও তাকে কিচ্ছু বলতে পারে না। আর দুজনের মধ্যকার সেই অপারগতার মধ্যেই সেদিন শেখর তার শহর ছেড়ে চলে গিয়েছিল। এই ছিল তাদের পুরনো সেই অতীত। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দীর্ঘ 4 বছর পর সেই রেল স্টেশনে তাদের দেখা। দুজনে শুধু একে অপরের দিকে তাকিয়ে যেন নিজেদের সেই পুরনো অতীতটাকে মনে করতে শুরু করে, কিন্তু কিছু করার নেই। তখনই সেখানে স্টেশন মাস্টার চলে আসে, আর ললিতা স্বাভাবিক হয়ে তার ওয়েটিং রুমের দিকে যেতে শুরু করে। স্টেশন মাস্টার শেখরকে জিজ্ঞাসা করে, আপনি কি অনুমতি চেয়েছেন? কিন্তু শেখর কিছুই বলে না। সে গিয়ে স্টেশনের প্ল্যাটফর্মে বেঞ্চের উপর বসে থাকে। এভাবেই কিছুক্ষণ পর একসময় ললিতা সেই রুম থেকে বাইরে বের হয়, আর শেখরের কাছে এসে তাকে এভাবে বৃষ্টির মধ্যে না থেকে তার ওয়েটিং রুমে আসতে বলে, কিন্তু শেখর তাকে নিষেধ করে দেয়। তাই ললিতা সোজা সেই ভাঙা ওয়েটিং রুমের দিকে যেতে শুরু করে। শেখর তার পেছনে পেছনে যায়। যেখানে এই অবস্থা দেখে ললিতা শেখরকে আবারও বলে, লেডিস ওয়েটিং রুমে চলুন, সেখানে অন্য কেউ নেই, শুধু আমি আছি। কিন্তু শেখর তবুও কোনো কথার উত্তর দেয় না। তাই একসময় ললিতা সেখান থেকে চলে যায় আর নিজের সেই পুরনো স্মৃতিগুলো মনে করতে শুরু করে। কিছুক্ষণ পর ললিতা বাইরে বের হয়ে দেখতে পায় শেখর এখনও সেই বেঞ্চে বসে আছে। এবার ললিতা তার পাশে গিয়ে বসে, তাকে মা সম্পর্কে জিজ্ঞাসা করে। ঘরের বাকি সকলে কেমন আছে, অর্থাৎ টুকটাক স্বাভাবিক কথাবার্তা জিজ্ঞাসা করতে শুরু করে। একসময় শেখর তার কাছে গিরিনের কথা জিজ্ঞাসা করে, সে কেমন আছে, কেমন আছো তার সাথে? ললিতা তেমন কিছুই বলে না, বরং শেখরকে ভেতরে যেতে বলে। শেখর রাজি হচ্ছিল না, কিন্তু একসময় ললিতার অনুরোধে সে ভেতরে যায়। সেখানে তাদের মধ্যে অল্প কিছু কথাবার্তা হয়, তবে কথার মধ্যেই যখনই শেখর ললিতাকে গিরিনের কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করে, তখনই যেন তার মুখে বিরক্তির একটা ছাপ দেখা যায়। কিন্তু ললিতা তবুও সে বিষয়ে স্বাভাবিক থাকে, কিন্তু গিরিন সম্পর্কে কোনো কিছুই বলতে চায় না। ললিতা তাকে জানায় গিরিন খুবই ব্যস্ত মানুষ, আর সকালে এমনিতেও সে জিজ্ঞাসা করেছিল তার সাথে যাওয়ার জন্য, কিন্তু ললিতা নিজেই তাকে নিষেধ করেছে যে সে একা যেতে পারবে। তারপর এভাবেই কথা বলতে বলতে রাত নেমে আসে। এখনও বৃষ্টি হচ্ছে, কিন্তু ট্রেন আসেনি। কথা বলতে বলতে ললিতা জানতে পারে শেখর এখনও বিয়ে করেনি, আর এই বিষয়টাতে সে খুবই অবাক হয়। তবে শেষ মুহূর্তে কথাবার্তা বলতে বলতে যখন শেখর বুঝতে পারে যে সে আবারও সেই পুরনো দিনের মতো ললিতার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে, তখন সে এখান থেকে উঠে যেতে ধরে। আর ললিতা যখন তাকে ট্রেন আসা পর্যন্ত বসতে বলে, তখন শেখর আবারও রাগ হয়। সে বলে, তুমি এখন শুধু আমার ললিতা নও, তুমি এখন পরস্ত্রী, আর তোমার সাথে কথা বলাটা আমার শোভা পায় না। ঠিক তখনই সেখানে স্টেশন মাস্টার এসে জানায় যে ট্রেন নাকি শহরের বাইরের একটা জায়গায় দুর্ঘটনার শিকার হয়েছে। আজ রাতে নাকি ট্রেন আসবে না। আচ্ছা, যেহেতু ট্রেন আসবে না, তাহলে চলুন আমরা গল্পের সেই সময়টাতে আবার ফিরে যাই। ঘটনা চলে যায় আবারও অতীতে। শেখর তার কাজ শেষ করে 2 মাস পর বাড়ি ফিরে এসেছিল। ততদিন পর্যন্ত ললিতার সাথে গিরিনের বিয়ের বিষয়টা এদিক ওদিক জানাজানি হয়ে যায়। আর সে সময়টাতে শেখর ললিতার মামার সাথেও একদিন কথা বলতে আসে। সেদিন গিরিনও তাদের বাড়িতে এসেছিল। আর এখানে শেখর ললিতার মামার কথাবার্তায় বেশ ভালো মতোই বুঝে যায় যে সে গিরিনের সাথে ললিতার বিয়েতে একদম বদ্ধপরিকর হয়ে গিয়েছে, যার কারণে সে এখানে তেমন কিছুই বলতে পারে না। এমনকি সেদিন রাতে শেখরের ভাবি নিজে এসে তাকে বিষয়টা নিয়ে কিছু কথা বলে। দিন দিন ললিতা একদম ভেঙে পড়ছে। সে কেন কিছু করছে না, কেন মাকে গিয়ে বলছে না যে ললিতাকে সে নিজের ঘরের বউ করে আনতে চায়। কিন্তু সেখানেই শেখর তাকে নিষেধ করে, সে পারবে না সেটা করতে, কারণ এখন তাদের ধর্ম আলাদা। তারা নিচু জাতের, সেটা ঠিক আছে, সে মেনে নিতে পারত, কিন্তু এখন যে তাদের ধর্ম আলাদা, এটা তো তার বাবাকে সে মানাতে পারবে না। আর যেমনটা বলেছিলাম, সেই সময়টাতে জাত ভেদাভেদ নিয়ে বাংলার মানুষগুলোর মধ্যে বেশ সিরিয়াস একটা প্রথা ছিল। তাই কোনো না কোনো দিক থেকে এই সকল ঘটনা শেখরকে আরও পিছিয়ে দিচ্ছে।
বলা যায় এতগুলো দিনের মধ্যে গিরিন এখন ললিতাদের বাড়ির একজন অভিভাবক হয়ে উঠেছে। একদিন হঠাৎ ললিতার মামা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখানোর পর ডাক্তার জানায় যে তার নাকি জলবায়ু পরিবর্তন প্রয়োজন। এজন্য গিরিন তাদেরকে তার নিজের বাড়ি মুঙ্গের শহরে নিয়ে যেতে চায়, আর সেখানে সবাই রাজিও হয়। কিন্তু এই বিষয়টা শেখরকে আরও বেশি কষ্ট দেয়। তার ভেতরে যেন এক অভিমানের আগুন জ্বলতে শুরু করে। সে মনে করতে থাকে হয়তোবা ললিতার জীবন থেকে তার সরে যাওয়াটাই শ্রেয়। দুদিন পর তারা এখান থেকে চলে যাবে। সেদিন রাতের বেলা ললিতা তার ছোট বোনটাকে নিয়ে শেখরের কাছে কিছু জিনিসপত্র ফেরত দিতে আসে। শেখরের মা কিছু গহনা দিয়েছিল তাকে, কিন্তু ললিতা এখন আর কোনো ঋণ বাড়াতে চায় না। এমনকি সে শেখরের কাছে অনেক ঋণী, তাই এগুলো সে ফেরত দিতে এসেছে। কিন্তু শেখর কেমন যেন আজ এগুলোর কোনো কিছুই সহ্য করতে পারছে না। সে ললিতার ছোট বোনকে একটা পান আনতে বলে, কারণ এই সুযোগে সে ললিতার কাছে শেষবারের মতো কিছু কথা বলবে। কিন্তু ললিতা তার ছোট বোনটাকে বলে, একটু অপেক্ষা কর, একসাথে যাই। অর্থাৎ শেখর কেন তার নিজের দিক থেকে কিছু করলো না, এজন্য এখন ললিতার মনেও এক অভিমানের পাহাড় জমে গিয়েছে। ললিতা শেখরকে তার সেই আলমারির চাবিটা ফিরিয়ে দেয়, বলে, কখনো হিসাব রাখিনি, যদি হিসাব চাও দিতে পারবো না, আর সম্ভবত এখানে ফেরত আসাও হবে না। এই বলে সেখান থেকে সে চলে যায়। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। ললিতা জানায় এখানে চলে আসার কিছুদিন পরই ললিতার মামা মারা গিয়েছিল, আর তারপর থেকে তার জীবন এভাবেই চলে আসছে। শেখর তখনও তার কথাগুলো শুনছিল। সেই স্টেশনের সেই ওয়েটিং রুমে এখনও ললিতার সাথেই সে আছে। সকাল হওয়ার আগ পর্যন্ত সে কোথাও যাবে না, তাকে একা ছেড়ে সে যেতে পারবে না। তখন ললিতা জানায়, সেই অভিজ্ঞতা তো আমার প্রথমবার নয় যে কেউ আমাকে একা ছেড়ে চলে গিয়েছে। যা শুনে শেখর বলতে শুরু করে, তুমি কি বলতে চাইছো বলো তো? সেদিন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, চাইলে বলতে পারো, কিন্তু শেষ মুহূর্তে তুমিও আমাকে ছেড়ে দিয়েছিলে, ভুলতে পারবে সেটা? তাকে খুব আবেগের সহিত সে বলতে শুরু করে, আজকে তোমার কাছে সব কথা বলতে ইচ্ছা করছে, যা তুমি জানো না, যা জানার সুযোগ তোমার হয়নি, সেই সব কিছুই তোমাকে বলতে ইচ্ছা করছে। ঠিক তখনই সেই রুমে কে যেন ঢুকে পড়ে। দেখা যায় সেটা গিরিন। সে জানতে পেরেছে যে ললিতা যে ট্রেনে করে যাবার কথা ছিল সেটা স্টেশনে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে, তাই তড়িঘড়ি করে সে তাকে নিতে এসেছে। জিনিসপত্র গোছানোর সময় গিরিন শেখরকে দেখতে পায়, কিন্তু শেখর তখন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাই গিরিন তাকে চিনতে পারে না। সে তাকে ধন্যবাদ জানায় যে ললিতাকে নিয়ে আসার আগ পর্যন্ত সে তাকে সঙ্গ দিয়েছে, কিন্তু গিরিন তো জানে না যে এটা শেখর। এই বলে ললিতাকে আসতে বলে সে বের হয়, আর ললিতা শেষবারের মতো আবারও শেখরকে বিদায় জানিয়ে দেয়। বাইরে বের হওয়ার সময় গিরিন ললিতাকে শেখরের কথা জিজ্ঞাসা করে, কারণ সে তো তাকে চিনতে পারেনি। তখন ললিতা তাকে জানায় যে সেটা তো শেখর ছিল, তুমি তাকে চিনতে পারোনি। তখন গিরিন অবাক হয়, আবারও ফেরত যেতে চায়, তার সাথে কথা বলবে, তাকে বাড়ি নিয়ে যাবে, কিন্তু ললিতা তাকে নিষেধ করে দেয়। আর সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই শেখর তাদের দুজনকে দূর থেকে দেখছিল, আর তার মধ্যে তাদের দুজনের সেই মধুময় স্মৃতিগুলোর কথা মনে পড়ে যায়। ঘটনাটা সব কিছু শেষ হওয়ার কিছুটা আগের মুহূর্তের। যে দিনটার কথা বলছি তার পরের দিন রাতে হলো শিবরাত্রি, যেখানে শেখর ললিতার ছোট বোনকে শিখিয়ে দিয়েছিল যেন ললিতাকে দিয়ে সে একটা বেলি ফুলের মালা বানিয়ে তার কাছে পাঠায়। তাই রাতের বেলা ললিতার ছোট বোন তাকে অনেক রিকোয়েস্ট করে সেই ফুল দিয়ে তার কাছে পাঠায়। ললিতা শেখরের কাছে আসতে চাইছিল না, কারণ ঘটনা ধীরে ধীরে গিরিনের দিকেই মুখ নিয়ে ফেলেছিল। কিন্তু আজকে শেখর তার সাথে খুবই স্বাভাবিকভাবেই কথা বলছে। সে ললিতার হাত থেকে মালাটা নিয়ে তার হাত দিয়েই মালাটা নিজে পরে। আর এই বিষয়গুলোতে ললিতা একসময় তার ঘর থেকে বের হয়ে ছাদে চলে আসে, কিন্তু শেখর তার পেছনে আসে। শেখর তাকে থামিয়ে তার নিজের গলা থেকে মালাটা খুলে তাকে পরায়। বলা যায় হিন্দুদের বিয়ের রীতি অনুযায়ী যা কিছু দরকার ছিল তার মধ্য থেকে প্রধান কয়েকটা বিষয় দুজন মন থেকেই পালন করে নেয়। কিন্তু ললিতা কোনোভাবেই বুঝতে পারছিল না যে কি হবে এরপর। শেখর তাকে আশ্বাস দেয় আজকেই সে নিজের মায়ের সাথে কথা বলবে, কিন্তু ললিতা তাকে আবারও মনে করিয়ে দেয় যে তার বাবা কখনোই এটা মানবে না। ঘটনা সেখান থেকে আবারও বর্তমানে ফিরে আসে। বর্তমানে বলতে সেই স্টেশনে দেখা হওয়ার প্রায় 1 মাস পার হয়ে গিয়েছে। সেই ফুলের কথা মনে আছে, যে ফুলটা দিয়ে তাদের একটা কাল্পনিক বিয়ে সম্পন্ন হয়েছিল? সেটা শেখর আজও নিজের সাথে করে রেখেছে, কিন্তু সেটা এখন আর সতেজ নেই। দেখতে দেখতেই সেখানে শেখরের ভাবি চলে আসে। আসলে বাড়ি থেকে শেখরের বিয়ের খুব তোড়জোড় শুরু হয়েছে। শেখর কখনো বিয়ে করতে চায়নি, কিন্তু শেখরের মা, তার ভাই আর ভাবি তার বিয়ে করাতে চায়। আর এভাবে কয়দিন চলবে? শেখরের বাবা 2 বছর হয় মারা গিয়েছে, এখন তো তাকে বিয়ে করতেই হবে। তবে এখানে শেখরের ভাবি তাকে আরও একটা কথা জানায়, গতকাল নাকি ললিতা তার মামির সাথে দেখা করতে তার পাশের বাড়িতেই এসেছে। আর ললিতার থেকে সে এটাও জানে যে মাসখানেক আগে নাকি স্টেশনে তাদের সাথে দেখা হয়েছিল। কিন্তু শেখরের ভাবির কথাবার্তায় কিছুটা রহস্য খুঁজে পাওয়া যায়। যেমন একসময় সে বলে ওঠে,
তুই এবার নিজের সাথেই নিজে দোষ করছিস। এই বলে সে ওখান থেকে চলে যায়। যা শুনে শেখর আবার তার ভাবির পেছনে নেয়, বারবার তাকে জিজ্ঞাসা করে সে কি বলতে চাইছে। তখন তার ভাবি জানায় ললিতা নাকি মুঙ্গেরের একটা হোস্টেলে থাকে আর সেখানে বাচ্চাদেরকে লেখাপড়া শেখায়। যা শুনতে পেয়ে তার মনে একটা কৌতূহল জাগে, তাহলে গিরিন? এই কথা বলতে বলতে শেখর তার মায়ের ঘরে গিয়ে দেখতে পায় সেখানে ললিতা তার মায়ের সাথেই কথা বলছিল। আর মাসখানেক পর আবারও ললিতাকে দেখে শেখর অবাক হয়ে যায়, কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না। তবে সেদিন রাতের বেলা শেখর অবাক হয়ে জানালা দিয়ে দেখতে পায় ললিতাদের বাড়ির ছাদের ওপর গিরিন ললিতার সাথে নয় বরং ললিতার ছোট বোনের সাথে বেশ ঘনিষ্ঠ সময় পার করছে। যা দেখে তার সমস্ত চিন্তা ভাবনা কেমন যেন ওলটপালট হয়ে যাচ্ছে। পরদিন সে তার ভাবিকে এই বিষয়টা নিয়ে জানায় যে গিরিনের সাথে হয়তোবা ললিতার ছোট বোনের কোনো অবৈধ সম্পর্ক রয়েছে। আর এজন্যই বোধহয় 1 মাস আগে ললিতার সাথে দেখা হওয়ার সময় সে বুঝতে পেরেছিল ললিতার চেহারাটা উদাসীন। তবে এ বিষয় নিয়ে শেখরের ভাবিও তেমন কিছু বলতে পারে না। আসলে ললিতার মামা মারা যাওয়ার পর গিরিন যেমন তাদের অভিভাবক হয়ে দাঁড়িয়েছে তেমনই এখনও রয়েছে। আর মূলত এখানেই সে সিদ্ধান্ত নিয়েছে যে ললিতাদের এখানকার বাড়িখানা বিক্রি করে সে ললিতার মা আর সকলকে নিয়ে মুঙ্গেরে একবারের জন্য চলে যাবে। সেজন্য সে তার পরের দিন শেখরের সাথে ওই বাড়ি বিক্রি নিয়ে কথা বলতে আসে। কিন্তু শেখর সেদিন দেখেছে তার সাথে ললিতার ছোট বোনের অবৈধ সম্পর্ক, এমনকি সমস্ত দিক বিবেচনায় সে গিরিনকে খারাপ হিসেবেই জানে। এজন্য সে তার সাথে ভালো মতো কথাবার্তা বলছে না। কিন্তু এক সময় হঠাৎ গিরিন কথা প্রসঙ্গে বলতে গিয়ে ললিতাকে নিজের বোনের মতো করে সম্বোধন করে। শব্দটা ছিল সেজদি, যেটা বোন সম্পর্কেই সম্ভবত ব্যবহার করা হয়। তো এই কথা শুনে শেখর একদম চমকে ওঠে। কেউ নিজের স্ত্রীকে বোনের মতো করে সম্বোধন কেন করবে? আর এই নিয়ে যখন সে ভালো মতো জিজ্ঞাসা করে তখন গিরিন তাকে বলতে শুরু করে, আমি একদম শুরু থেকেই জানতাম বিষয়টা আপনি জানেন না। ললিতা আমাকে বলতে নিষেধ করেছিল, কিন্তু গতকাল সম্ভবত আমার সাথে ললিতার ছোট বোনকে দেখে আপনি আমাকে সন্দেহ করছেন, তাই আজকে না বলে পারবো না। আর আজকে না বললে হয়তো বা বড্ড ভুল হয়ে যাবে। তার এই সব কথা শেখরকে একদম বিভ্রান্তিতে ফেলে দিচ্ছিল। সে বুঝতে পারে না এগুলো সে কি বলছে। তখনই সে ক্লিয়ারভাবে বলতে শুরু করে, আসলে অতীতের সেই ঘটনায় যেখানে ললিতার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সেই বিয়েটা হয়নি, বরং পরবর্তীতে ললিতার ছোট বোনের সাথে তার বিয়ে হয়। শেখর জিজ্ঞাসা করে, কিন্তু বিয়েটা কেন হয়নি? গিরিন তাকে জানায় ললিতা তাকে বাধা দিয়েছিল। সব কিছু শেষ হয়ে যাওয়ার কয়েক মাস পরের ঘটনা সেটা, যেখানে সব কিছু ঠিক থাকলে ললিতার সাথে গিরিনের বিয়ে হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু একদিন ললিতা তাকে জানায় সে নাকি মন থেকে একজনকে মেনে নিয়েছে আর তার পক্ষে তাকে বিবাহ করাটা সম্ভব নয়। অবশ্য সেদিন ললিতা তাকে দিয়ে এই কথাটাও স্বীকার করিয়ে নিয়েছিল যে এই কথা সে গোপন রাখবে, কাউকে কখনো বলবে না। এমনকি সে এটাও জানতো না যে ললিতা কার কথা বলছে। তবে আজকে সম্ভবত সে সঠিক মানুষের কাছেই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলো, সেই গোপন কথা প্রকাশ করলো। অর্থাৎ মনে আছে স্টেশনে থাকা অবস্থায় ললিতা বলেছিল যে মনে হচ্ছে আজকে তোমাকে সব কিছু জানিয়ে দেই যেগুলো তোমার অজানা। হ্যাঁ, এটাই ছিল সেই সত্য যেটা ললিতা শেখরকে জানাতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতি তখন তাকে জানাতে দেয়নি। এমনকি সেদিন শেখরের মুখেই ললিতা জানতে পেরেছিল যে বাড়ি থেকে নাকি শেখরের বিয়ের কথাবার্তা চলছে। তাই এই সময় সে কিভাবে এমন একটা কথা বলবে? তাই সেদিন সে চুপচাপ চলে গিয়েছিল। কিন্তু আজকে গিরিনের মুখে এই সকল কথা শুনে শেখর নিজের ভুল বুঝতে পারে। সেদিন রাতের বেলায় পুজো চলাকালীন সময়তেই শেখর তার ভাবিকে পুজোর মধ্য থেকে টেনে আনে আর তাকে জোরে সোরে জিজ্ঞাসা করে যে তুমি সব কিছু জানতে তবু আমাকে কিছু বলনি কেন? সেখানে সে জানায় যে এই কথা সেও অল্প কিছুদিন ধরেই জানে। এখানে আসার পর ললিতাই তাকে সমস্ত কিছু খুলে বলেছে। সেখানে তার ভাবি তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তোমার সেটা জানার অধিকার ছিলই না। তুমি কি জানতে না সে তোমাকে ভালোবাসে? তুমি কি জানতে না সে তোমাকে ছাড়া অন্য কাউকে মেনে নিতে পারবে না? তাহলে কেন তুমি তাকে তখন ছেড়ে দিয়েছিলে? আর এই শুনে সে খুবই আফসোস করে। 1 মাস আগে স্টেশনে তার সাথে দেখা হয়েছিল, কিন্তু ললিতা তাকে নিজ থেকে কিছুই বলেনি। এতটা আত্ম অহংকার! যা শুনে তার ভাবি তাকে বলে এখন যা বোঝাপড়া করার তার সাথেই করে নাও, নিজের রুমে গিয়ে দেখো সে তোমার জন্য অপেক্ষা করছে। আর এই শুনে শেখর যখন তার রুমে যায় তখন ললিতা এতগুলো বছরের জমে থাকা অভিমান নিয়ে আবারও যেন বাইরে চলে যেতে ধরে। তখন শেখর তার হাত ধরে বসে, যার কারণে তখনই ললিতা তাকে বলে ওঠে, এতটা নিচে নেমে গিয়েছো তুমি? একজন পরস্ত্রীর হাত ধরতে তোমার লজ্জা করে না এখন? তুমি তো সেদিন বলেছিলে এমন কথা, তাই না? তবে শেখর আজকে তার কথার বিরুদ্ধে একটা কথাও বলতে পারে না। ললিতা তাকে আরও বলে, সব ঠিক থাকলে তোমার জন্য তোমার মা মেয়ে দেখবে, 2 দিন পর বিয়ে হয়ে যাবে। আর আজকে তুমি অন্য একটা মেয়ের সাথে এভাবে সময় কাটাতে পারো না? অন্তত আমাকে দোষীর ভাগই করো না। কিন্তু এই শুনে শেখর তাকে সোজা জানিয়ে দেয়, আমি তো ভুলেই গিয়েছিলাম আমি বিবাহিত, আমার একটা বউ আছে, যাকে বুঝতে পারিনি বলে সে শুধুই অভিমান করে আছে আমার সাথে। সত্যি করে বলো তো, যেমনটা বললে তুমি কি আমার বিয়ে দেখতে পারবে?
সেখানে ললিতা অভিমানের গলায় তাকে জানিয়ে দেয় যে আমি তোমার বিয়ে দেখতেও পারবো যদি বলো, আমি তোমার বিয়ের প্রথম রাতের ঘরটাও সাজিয়ে দেব। আর এই শুনে শেখর তার সকল অভিমান ভুলে ললিতাকে বুকে জড়িয়ে নেয়। কিন্তু শেখরের একটাই কথা, ললিতা কেন তাকে সব কিছু বলেনি। তখনই তার অভিমানের সেই সমস্ত কথা বের হয়ে আসে। সে এসেছিল একদম শেষে, তার কাছে জিজ্ঞাসা করেছিল কি করব আমি, কিন্তু শেখর কোনো কথাই বলেনি। শেখর জানতো ললিতার মামা এমন মানুষ নয়, যদি সে একবার চেষ্টা করতো তাহলে হয়তোবা সব কিছু বদলে যেত, কিন্তু শেখর কিচ্ছু করেনি। যা শুনতে পেরে আজকে শেখর ললিতার কাছে ক্ষমা চায়। সে শুধু নিজের কথাই ভেবেছে যে তার বাবাকে সে মানাতে পারবে না, সমাজে সে মুখ দেখাতে পারবে না, কিন্তু তবুও যেন ললিতার অভিমান ভাঙে না। একের পর এক তার সকল অভিযোগ বের হয়ে আসে, কিন্তু আজকে শেখরের সেই ক্ষমার আগে ললিতার যেন সব কিছু ভুলে যেতে হয়। বোঝা যায় যে তাদের মধ্যকার দূরত্ব শেষ হয়ে গেল। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। এখন আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করি। গল্পটা খুবই ইউনিক ছিল, তবে আপনারা হয়তোবা খেয়াল করতে শুরু করেছেন যে আমি আগে যেরকম ধারাবাহিকভাবে শুধুমাত্র কমার্শিয়াল রোম্যান্টিক সিনেমাগুলোই করতাম, এখন কিন্তু তার থেকে একটু সরে এসেছি। রিসেন্টলি অক্টোবর যে মুভিটা করলাম, আবার ATM মেট্রো মুভিটা যে করেছিলাম, সে দুটো সম্পূর্ণ আলাদা ধাঁচের মুভি ছিল। পাশাপাশি এর আগের দুইটা মুভিও কিছুটা অন্যরকমই ছিল। তো আমি আসলে এখন থেকে আপনাদের এমন কিছু গল্প উপহার দিতে চাই যেগুলো অন্য কারো কাছে আপনি পাবেন না। হ্যাঁ, আপনি খুঁজলে হয়তো বা আজকের এই ওয়েব সিরিজের গল্পটাও অন্যান্য চ্যানেলে এক্সপ্লেন পাবেন, কিন্তু সত্যি বলতে আমি আপনাদের সবসময় বেস্ট কোয়ালিটির সকল কিছু দেওয়ার চেষ্টা করব, তাই আস্থা রাখতে পারেন। আজকে আর কিছু বলতে চাই না, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাতে চাইলে লাইক করে দিতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর এই যে স্ক্রিনে 8am মেট্রো মুভিটা ভেসে উঠেছে, দেখে ফেলুন, আশা করি ভালো লাগবেই। আর আজকের গল্পটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।